সুযোগ পেয়ে আমায় বিষ ডাকছিস বান্দির মেয়ে। এখন যদি আমি না আসতাম তখন তখন বোধহয় খুব ভালো হতো, তাই না? বাই দ্য হেল ইন দ্য মনস্টার্স ওয়ে। নিজের দিকে তাকিয়েছিস একবার? ওদের একবেলার খাবার হওয়ার যোগ্যতাও তো তোর নেই। সারা শরীরে হাড্ডি ছাড়া মাংস নেই এক ছটাক। তোর মতো কঙ্কালসারকে খেতে গেলে ওদেরই জাত যেত বান্দির মেয়ে। পেলব মুখখানায় আধার নেমে এলো সপ্তদশীর। সরু নাকের পাটাটা বোধহয় ফুলল খানিক। সুযোগ বুঝে তাকে চিকন বলে খোঁটা দেওয়া হচ্ছে। এ কি যেন তেন কথা। অভিমানিনী গাল ফুলালো বেশ। ডান হাতের তর্জনী উঁচিয়ে চোখে আটা চশমাটা খানিক ঠেলে ঠুলে বসে রইল চুপচাপ। সম্মুখে দাঁড়িয়ে থাকা গম্ভীর যুবক দাঁত খিঁচল ফের। মসৃণ কপালে গোটা কতক বিরক্তির ভাঁজ টেনে দুই হাত কোমরের কাছে ধরে রেখে ঝাঝালো কণ্ঠে আওড়ালো, এখনো এভাবে সঙের মতো বসে আছিস কেন বান্দির মেয়ে? মার খেয়ে শান্তি হয়নি, নাকি আরও ২-৪টা খাওয়ার রুচি হচ্ছে? সপ্তদশী ঢোক গিলল সামান্য। হাত দুইখানা নরম বাঁধনে খরগোশছানাকে চেপে রেখে ওঠার প্রয়াস চালালো কোনো রকম। তবে বালাই সার। সপ্তদশীর ডান পাটা কেমন হুট করে অবশ হয়ে গেছে মনে হচ্ছে। হয়তো এতক্ষণ ধরে বরফের পুরো আস্তরণে পা দাবিয়ে রাখায় এই হাল হয়েছে বেচারির। গায়ের জোরে দুই পায়ে ভর দিতে গিয়ে আচমকা টলতে লাগলো সপ্তদশীর দুর্বল কায়া। খানিকক্ষণ টলতে টলতে মেয়েটা কেমন তাল সামলাতে না পেরে আচানক ঢুলে পড়ল মুগ্ধর গায়ে। এহেন আকস্মিক কাণ্ডে শটান হলেন বলিষ্ঠ পুরুষ। আগ বাড়িয়ে ধরলেনও না মেয়েটাকে। সুদর্শন মুখখানায় ফোটালো একরাশ তিক্ত বিরক্তির ছাপ। দাঁতে দাঁত চাপলেন পরক্ষণেই। মাথার তালুতে কেমন অদৃশ্য আগুন জ্বলছে তার। চোয়াল ফুটেছে শক্তভাবে। মেয়েটার কত বড় সাহস তার গায়ের উপর ঢুলে পড়ে। সৌজন্যবোধহীন নির্দয় মানব সেকেন্ড খানেক পেরুতেই হুট করে মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিজের গা থেকে। এদিকে তার অমন অতর্কিত কাণ্ডে ভরকায় মাহি। দুর্বল শরীরটা তৎক্ষণাৎ গিয়ে আছড়ে পড়ল বরফের কোলে। ভাগ্যিস গুঁড়ি গুঁড়ি বরফগুলো ছিল, না হলে যে আজ নির্ঘাত মেয়েটার কোমর ভাঙত। ভরকানো মাহি কেমন হতবাক দৃষ্টি তুলে সামনে তাকায়। পরমুহূর্তেই সাপের ন্যায় ফোঁস করতে থাকা মুগ্ধকে দেখে ফের হকচকায় বোকা মানবী। তৎক্ষণাৎ শুকনো ঢোক গিলে নজর ঝুঁকালো আলগোছে। এদিকে মুগ্ধ এবার তেড়ে ফুঁড়ে এগোলো। উন্মুক্ত কোমরটা সামান্য বাঁকিয়ে শক্ত হাতের হিংস্র থাবায় আচমকাই চেপে ধরল মাহির নরম গ্রীবা। হাতের জোরে মেয়েটার নরম তুলতুলে মুখখানা হালকা উঁচিয়ে কেমন হুঙ্কার ছুড়ল যুবক। হাউ ডেয়ার ইউ টাচ মি উইদাউট মাই পারমিশন জানোয়ারের বাচ্চা। ঢুলে পড়ার হলে অন্য জায়গায় গিয়ে পড়তি। শুধু শুধু আমার গায়ের উপর ঢুলে পড়ে আমায় নোংরা করলি কেন, ফাকিং গোলু পায়া। ছলছল করে উঠল মাহির হরিণী চোখ দুটো। গোলাপের পাপড়ির ন্যায় নরম অধর যুগল কেমন কাঁপছে তীর করে। ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে বেরুচ্ছে চাপা কান্নার শব্দ। নির্দয় মানবের মন থোড়াই গড়ল তাতে। সে কেমন বিরক্তিতে কপাল কুঁচকে ফের গর্জে বলল, নেক্সট টাইম ভুলক্রমেও আমার শরীরে টাচ করতে এলে একদম জান নিয়ে ফেলবো তোর, মাইন্ড ইট। বলেই সপ্তদশীর নরম চোয়ালখানা এক ঝটকায় ছাড়ল মনস্টার। শিরদাঁড়া সোজা করে দাঁতে দাঁত চেপে কিয়ৎক্ষণ মহা বিরক্তি নিয়ে তাকিয়ে রইল মেয়েটার পানে। মাহি নাক টানছে কেমন। বাঁ হাতের উল্টো পিঠ দিয়ে আলগোছে মুছে যাচ্ছে সিক্ত কপল। তার ছোট্ট কোলে গা গুটিয়ে বসে আছে খরগোশছানা। বোবা প্রাণীটা কি বুঝছে কে জানে। কাঁদতে থাকা নিষ্পাপ সপ্তদশীর পানে তাকিয়ে আছে এক দৃষ্টে। মুগ্ধ বড্ড বিরক্ত। ধারালো ব্লেডের ন্যায় তীক্ষ্ণ হয়েছে তার চোয়াল। সে কেমন গটগটিয়ে মাহিকে পাশ কাটিয়ে চলে গেল পেন্ট হাউসের দিকে।
পা দুটোর গতি অব্যাহত রেখে গলা উঁচিয়ে ব্যঙ্গাত্মক স্বরে মাহির উদ্দেশ্যে বলতে লাগলো, ওহে কথায় কথায় নাকে কাঁদুনি, ওরা আর 2 মিনিটের মধ্যেই ফিরে আসবে। এরপর না হয় ওদের পেটে গিয়ে কাঁদিস। বাই দ্য হেল ইন দ্য মনস্টার্স ওয়ে। আগে ভাগেই বলে দিচ্ছি, তোর মাথাটা কিন্তু আমার প্রাডা খাবে। আর তোর পা দুটো স্যান্ডির হবে। সাইকি খাবে হাত দুটো। বাকি তোর যা যা আছে সব না হয় ড্যানি এবং হ্যালি খেয়ে নেবে। সো বসে থাক, খবরদার উঠিস না যেন। তোর তো আবার দয়ার শরীর, কারো কষ্ট দেখতে পারিস না। সো আমার ক্ষুধার্ত পেটদের ক্ষুধাটাও না হয় আজ মিটিয়ে দে তুই। চলে গেল মুগ্ধ। কারুকার্যময় বিশালাকার কাচের দরজাটা দিয়ে মাত্রই ঢুকলো ভেতরে। এদিকে তার অমন কথায় দেহ ছেড়ে প্রাণ বেরিয়ে যাবার জোগাড় মাহির। মেয়েটা কেমন অস্থির হলো। তড়িঘড়ি করে বহু কষ্টে পা দুটোয় ভর দিয়ে উঠে দাঁড়ালো কোনো রকম। তবে কপাল দেখো, এখনও পাদুকা কেমন শক্ত হয়ে আছে তার। মাহি কপাল কুঁচকে পায়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করতেই দেখে পা দুটো কেমন নীলচে আকার ধারণ করছে ক্রমশ। শত হলেও নাতিশীতোষ্ণ দেশের মানুষ সে, হঠাৎ এহেন বরফ ঠান্ডায় থোড়াই মানাতে পারবে? মাহি প্রয়াস চালালো হাঁটার, তবে অবশ পা দুটো তার এক পাও নড়ল না জায়গা থেকে। বেচারি অসহায়ের ন্যায় এদিক ওদিক তাকাচ্ছে, একটা মানুষ যদি পেত সাহায্যের জন্য। স্বচ্ছ ট্রান্সপারেন্ট কাচের দেয়ালের ওপাশে ঠায় দাঁড়িয়ে আছে মুগ্ধ। বাঁ হাত ঢিলেঢালা ট্রাউজারের পকেটে লুকানো। ডান হাতের তর্জনী এবং মধ্যমার ফাঁকে গুজে আছে জ্বলন্ত সিগার। গম্ভীর যুবক বারবার টান বসাচ্ছে সিগারে। বাদামি চোখ দুটো একদৃষ্টে তাকিয়ে আছে বরফের জমিনে পা ডুবিয়ে দাঁড়িয়ে থাকা মাহির পানে। মেয়েটা নড়তে চাইছে, তবে পারছে না। অসহায়ের মতো তাকাচ্ছে এদিক ওদিক, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ভীষণ। তা দেখে এক চিলতে কুরহাসির রেশ স্পষ্ট দেখা গেল নির্দয় যুবকের পিয়ার্সিং করা ঠোঁটের কোণে। মুখ ভর্তি করে সিগারেট ধোঁয়া উড়াচ্ছেন তিনি। মুহূর্তেই ঢেকে গেল সুশ্রী মুখমণ্ডলের চারপাশ। ঠোঁটের সনে দাঁত পিষে আওড়ালো, বান্দির মেয়ের কত বড় সাহস, আমার মুখের উপর আমাকেই বীজটাকে, বেয়াদবের বাচ্চা একটা। ভয়ার্ত মাহি ফের ব্যর্থ প্রয়াসে পা দুটো নাড়ালো খানিক, আর অমনি বেচারি পায়ের উপর জোর দিতে না পেরে মুখ থুবড়ে পড়ে গেল বরফের কোলে। সঙ্গে সঙ্গে হাতের বাঁধন খসে বেরিয়ে গেল খরগোশ ছানাটা। মাহি হকচকায়। নিজের যাচ্ছে তাই অবস্থা থাকা সত্ত্বেও মানবী এক হাতে ফের টেনে ধরে খরগোশটাকে। দুর্বল কায়া খানিকটা নাড়িয়ে চাড়িয়ে যেই না উঠতে যাবে, অমনি শুনতে পেল হিংস্র জন্তুদের হিসহিসানো জোরালো শব্দ। তখনই থমকে গেল মাহি। মুহূর্তেই সর্বাঙ্গে ছুটে গেল ঘাম। ঘাটটা সামান্য নাড়ানোর সাহস অবধি পাচ্ছে না বেচারি। কাঁপছে তার ক্ষুদ্র দেহটা। অদূরে স্বচ্ছ কাঁচ গলিয়ে বিরক্তি ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মুগ্ধ। চোয়াল শক্ত করে হাতের মুঠোয় পিষে যাচ্ছে জ্বলন্ত সিগারটা। তার বিচক্ষণ মস্তিষ্ক একবার বলছে, থাক, মোরকই বান্দির মেয়ে, হু কেয়ার্স। অথচ বেইমান মনটা তার গাইছে উল্টো বাক্য। ঘুষ খাওয়া প্রতারকের ন্যায় মনিবের বিরুদ্ধে গিয়ে বলছে, না না, বেচারিকে বাঁচাতেই হবে। মন মস্তিষ্কের দোলাচালে বড্ড বিরক্ত হলেন মাফিয়া মনস্টার। বাঁ হাতের খসখসে চামড়া দিয়ে ঘাটটা অনবরত ডলতে ডলতে যুবক কেমন দাঁত খিচে আওড়ালো, জানোয়ারের বাচ্চা, মরতে গিয়েও শান্তি দিচ্ছে না আমায়। কথাটা জিভ খসিয়ে বের হয়েছে সেকেন্ড খানেক হবে হয়তো, আর অমনি যুবকের পায়ের গতি বেড়ে গেল ঝড়ের বেগে। সে কেমন গটগটিয়ে হাঁটা ধরল গার্ডেনের দিকে। হিংস্র হায়না দুটি দাঁত বের করে হিসহিসাচ্ছে। লকলকে জিভটা বুঝি 2 হাত বেরিয়ে গেছে মানুষ দেখে। ড্যানি না এগোলেও হ্যালি এগোচ্ছে ধীর পায়ে।
উবু হয়ে পড়ে থাকা মাহি কুঁচকে রেখেছে চোখ মুখ। সে স্পষ্ট টের পাচ্ছে জন্তু দুটো এগোচ্ছে তার পানে। হ্যালির ধারালো নখরযুক্ত পাটা কোনো রকম মেয়েটার গায়ে স্পর্শ করার আগেই এক শক্তপোক্ত পায়ে সে তখনই দূরে ছুঁড়ে ফেলল হায়নাকে। পরক্ষণে নিজ বাঘের ন্যায় গর্জন তুলে বলল, রাজভি ইয়ানো এসকাজাল সতোয়ানা মাইয়া ঈশ্বর রাজ পদায়িত কনিয় ইয়া ভাসনা কুস্কি। বলেছি না ও আমার, তাহলে কোন দুঃসাহসে ওর দিকে এগোলি তোরা? আর একবারেই দুঃসাহস দেখাতে এলে একদম টুকরো টুকরো করে ফেলবো তোদের। হিংস্র হায়না দুটো তৎক্ষণাৎ পিছিয়ে গেল কয়েক কদম। মুগ্ধ এবার শক্ত চোখে ঘাড় বাঁকিয়ে তাকায় মাহির পানে। কঠিন অভিব্যক্তিতে সপ্তদশীর ডান হাতের কনুই চেপে তাকে জোর করে উঠিয়ে দাঁড় করালো কোনো রকম। অতঃপর চোখে মুখে বিশাল বিরক্তি নিয়ে ঝাঁঝালো কণ্ঠে শুধালো, আমার মতো হ্যান্ডসামকে দেখলে বুঝি যখন তখন তোর পা খারাপ হয়ে যায়, নাকি আমার টোন্ট বডি দেখলে মাথা গরম হয়ে যায় তোর? কোনটা? কান দুটো গরম হয়ে গেল মাহির। এই যে এক্ষুনি বুঝি ধোঁয়া বেরোবে কানের ছিদ্র দিয়ে। লোকটা এসব কি যাতা বলছে? সে আবার এমনটা কখন চাইল? মাহি হতবম্বের ন্যায় চোখ তুলে তাকাতেই ঘটল আরেক অঘটন। এক অদ্ভুত অধিকারবোধে বাজপাখির ন্যায় তীব্র ঝাপটায় হুট করে তাকে কাঁধে তুলে নিল মুগ্ধ। যুবকের প্রশস্ত কাঁধে চড়তেই হকচকিয়ে ওঠে মাহি। পা দুটো ছটফটিয়ে যাচ্ছে ভীষণ। ভরকানো কণ্ঠে বারংবার বলছে, ছাড়ুন আমায়, নামান বলছি। দাঁত খিচে রুট মানব পায়ের গতি সম্মুখে টেনে কঠিন গলায় হুঙ্কার ছুড়ল, বেশি নাটক করলে এক্ষুনি পাহাড়ের উপর থেকে নিচে ছুঁড়ে মারব বান্দির মেয়ে। মুহূর্তেই স্থির হয়ে গেল মাহি। পা দুটো শান্ত হলো কেমন। এক হাতে এখনো ধরে রেখেছে খরগোশ ছানার ঘাড়। এদিকে মুগ্ধ মহাশয় কেমন কঠিন মুখে এগোচ্ছেন। আগ বাড়িয়ে মেয়েটার গায়ে হাত না রেখে দুই হাত গুজে রেখেছে প্যান্টের পকেটে। লম্বা লম্বা কদমে বাড়িতে প্রবেশ করে পা ঘোরালো সিঁড়ির দিকে। যেতে যেতে একবার ফের দাঁতে দাঁত চেপে ঠেস মেরে আওড়ালো, যখন তখন আমার মতো হ্যান্ডসামের কোলে উঠতে লজ্জা করে না তোর বান্দির মেয়ে? এই নিয়ে দুইবার রুশদি কিংয়ের কাঁধে উঠলি, এ যে তোর 14 গোষ্ঠীর ভাগ্য। মুখ কুচকায় মাহি। বিরক্তিতে তিক্ত হয়ে তেতো কণ্ঠে বিড়বিড়ালো, এমন একটা বিস্টের কাঁধে স্বেচ্ছায় উঠতে যাবে কোন পাগলে? আবার বলে 14 গোষ্ঠীর কপাল। আমার গোষ্ঠীর মানুষ থোড়াই পাগল। কপাল কুচকায় মুগ্ধ। পায়ের গতি অব্যাহত রেখে চোয়ালের পেশি টান টান করল পরক্ষণে। দাঁত খিচে শুধালো, গালি দিচ্ছিস নাকি বান্দির মেয়ে? ভরকায় মাহি। তৎক্ষণাৎ চোরের ন্যায় মুখ মুছে আমতা আমতা করে বলে, কই না তো। গোটানো ভ্রুদয় শিথিল করল মুগ্ধ। আচমকা শ্লেষাত্মক ভঙ্গিতে ঠোঁট কামড়ে বাঁকা হাসল কেন যেন। রয়ে শয়ে তাচ্ছিল্যের কণ্ঠে বলল, তুই আর তোর বাপ যে আমার তারিফ করবি না তা আমি জানি, শত হলেও রক্ত বলে কথা। এক হাতে স্লাইডিং কাঁচ সরিয়ে কক্ষে ঢুকল মুগ্ধ। গম্ভীর মুখে ঝুলন্ত গোল বিছানার দিকে এগিয়ে এসে চট করেই মেয়েটাকে কাঁধ থেকে ছুঁড়ে ফেলল নরম তুলতুলে বিছানায়। হুটহাট এহেন আকস্মিক কাণ্ডে হকচকানোর সময় পায়নি মাহি। বেচারি খিচে রাখা চোখ দুটো কোনো মতে খুলতেই দেখল সুদর্শন যুবক কেমন বাঁকা হেসে ভ্রু উঁচিয়ে তাকিয়ে আছে তার দিকে। শুকনো ঢোক গিলল মাহি। তড়িঘড়ি করে বিছানা থেকে পিঠ উঠাতে চাইলেই বাদ সাধল মুগ্ধ। বাঁকা চোখে তাকিয়ে থেকে ঠোঁট কামড়ে ঝুঁকে আসতে লাগলো মাহির ছোট্ট বদনের উপর। মাহি ভরকায়। শুকনো ফাঁকা ঢোক গিলে সরে যাবার প্রয়াস চালাতেই টের পেল তার পা দুটো আর নড়ছে না। নিজের অসহায়ত্বে মুষড়ে পড়ল সপ্তদশী। ভয়ার্ত কণ্ঠে আমতা আমতা করে বলতে লাগলো, প্লিজ সরে যান।
কে শোনে কার কথা? এই মুহূর্তে মুগ্ধ নামক সুদর্শন যুবকের চোখে মুখে স্পষ্ট দুষ্টু ভাবসাব। সে কেমন এগোচ্ছেই তো এগোচ্ছে। নিজের শক্তপোক্ত হাত দুটো বিছানার দুই পাশে ঠেকিয়ে মাহির উপর ঝুঁকে রইল কেমন। ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ টেনে হিসিয়ে বলল, তুই তো এখন নড়তে পারছিস না বান্দির মেয়ে, তাহলে এই সুযোগটা হাতছাড়া করে কি লাভ বলতো? সো কাম, লেটস ডু সাম ওয়ার্কআউট। আকাশ ভেঙে পড়ল মাহি। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো মুগ্ধর পানে। গলায় স্বর নেই তার। নিঃশ্বাসটা বুঝি গলার কোথাও আটকে আছে ভীষণ। সপ্তদশী কাঁপা কাঁপা কণ্ঠে কেবল আওড়ালো, কিসের ওয়ার্কআউট? শেষলাত্মক ভঙ্গিতে একটুখানি হাসল মুগ্ধ। দাঁতের সাহায্যে ঠোঁটের কোণ কামড়ে ধরে ইশারায় ইঙ্গিত করল মাহির নরম তুলতুলে অধর যুগলের পানে। শান্ত অথচ নিরেট কণ্ঠে প্রতিউত্তরে বলে, নো মোর ওয়ার্ডস, জাস্ট ফিল মাই টাচ, লেট মি শো ইউ হাউ টু দিস। কথাটায় কি ছিল কে জানে। এক মুহূর্তের জন্য বুকে কাঁপন ধরে গেল মাহির। সর্বাঙ্গে বইতে লাগলো মৃদু ঝংকার। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে কেমন। চোখ দুটো নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে আছে এখনো। এদিকে মুগ্ধ মহাশয়ের কি হলো আজ কে জানে। নিজের চিরচেনা খোলস ছেড়ে বেরোনোর কি বিশাল পায়তারা যুবকের। বাহাতের কনুইয়ের উপর সম্পূর্ণ ভর দিয়ে মুখ নামিয়ে আনলো মাহির একদম মুখোমুখি। মাহি তৎক্ষণাৎ চোখ মুখ খিঁচল। তা দেখে ফের বাঁকা হাসল মুগ্ধ। ডান হাতের শক্তপোক্ত আঙুলগুলো আলতো করে ছোঁয়ালো মাহির বাম হাতের নরম ত্বকে। এহেন স্পর্শে কেঁপে ওঠে মাহি। এক অজানা ভয়ে পরক্ষণেই কেঁদে ওঠে হাউমাউ করে। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে অনুনয় জুড়ে বলে ওঠে, প্লিজ এমনটা করবেন না, আমি মরে যাব। কুড়হাসির ছাপ দেখা গেল নির্দয় মানবের ঠোঁটের কোণে। এক মুহূর্ত যেতে না যেতেই সে কেমন চট করে আঁকড়ে ধরল মাহির নরম গ্রীবা। কথা থামল মাহির, তবে গোঙানি বাড়ছে মেয়ের। সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ না দেখিয়ে মুখ এগিয়ে আনে মুগ্ধ। মাহির তুলতুলে নরম ঠোঁটের দিকে এগোতে এগোতে হিসিয়ে বলল, মারতেই তো যাচ্ছি বান্দির মেয়ে। কান্নার বেগ বাড়ল মাহির। চোখের কার্নিশ বেয়ে অবলীলায় গড়িয়ে পড়ছে নোনা জল। মুগ্ধ নির্লিপ্ত ভঙ্গিমায় এগোচ্ছে মাহির নরম গালের দিকে। সেথায় আলতো করে নাক ঘষতেই চিরবিরিয়ে ওঠে মাহি। গোঙানির শব্দ বেশ বাড়িয়ে নড়ে চড়ে ওঠে বেচারি। মুগ্ধ অত তাড়াতাড়ি থামল না। মেয়েটার বাগালে বার কয়েক নাক ঘষে দিয়ে অবশেষে থামল সে। ধীরে সুস্থে মুখ এগিয়ে আনলো মাহির মুখ পানে। অতপর এক অদ্ভুত শান্ত কণ্ঠে ডাকল সে, চাশমিশ। এক লহমায় জগৎ থমকালো সপ্তদশীর। বেয়াদব চোখ দুটো আচমকাই নিজেদের পর্দা সরিয়ে তাকালো সুদর্শন যুবকের মুখ পানে। মুগ্ধ কেমন নির্লিপ্ত চোখে চেয়ে আছে। তার মুখখানা মাহির বড্ড নিকটে। মাহির নির্লজ্জ চোখ দুটো আজ আবারও দিন দুনিয়া ভুলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সম্মুখে নির্দয় মানবকে। লোকটা সে কি ফর্সা! বড়সড় সুদর্শন মুখটার প্রতিটা নকশা যেন কোনো নিখুঁত কারিগরের তৈরি। ঘন কালো ভ্রুদয় হালকা কুঁচকে আছে। ডান ভ্রুতে ঝুলছে প্লাটিনাম রিং। নাক কি সুন্দর তীরের ফলার ন্যায় খাড়া। ধারালো চোয়ালে খোঁচা খোঁচা দাড়ির উপস্থিতি। ঠোঁট দুটো তামাকে পুড়ে বাদামি রঙে সেজেছে। নিচের ঠোঁটের বাম পাশটাও পিয়ার্সিং করা। আশ্চর্য হলেও সত্যি, যুবকের ঠোঁট দুটো মারাত্মক আকর্ষণীয় ঠেকছে সপ্তদশীর কাছে। তার পুরো মুখ জুড়ে সে কি মুগ্ধতা! যুবক বেশ টের পেল মেয়েটার মনোভাব। আচমকাই ঠোঁট কামড়ে সপ্তদশীর কাদো কাদো মুখ পানে তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে তাকিয়ে থেকে দাঁত খিচে আওড়ালো সে, এতক্ষণ চোখ দিয়ে বন্যা বসিয়ে দিচ্ছিলি, অথচ এখন কেমন নির্লজ্জ মেয়ে ছেলেদের মতো চোখ দিয়ে গিলে খাচ্ছিস আমায়। ছ্যা ছ্যা, বান্দির মেয়ে।
ঘোর ভাঙল মাহির। তৎক্ষণাৎ নিজের মুগ্ধ দৃষ্টিযুগল লুকাতে ব্যস্ত হলো মেয়েটা। এদিকে মুগ্ধ মহাশয় ততক্ষণে মাহির উপর থেকে উঠে দাঁড়িয়েছে। মুখাব্বয় থেকে এতক্ষণে নির্লিপ্ত ভাবস্রোত এক ঝটকায় সরিয়ে সেথায় টেনেছে কঠিনতার ছাপ। অতঃপর দৃষ্টিতে একরাশ বিরক্তি লেপ্টে দুই হাত পকেটে গুজে গটগটিয়ে দরজার দিকে এগোয় মনস্টার। গমগমে গলায় কেবল আউড়ে গেল, চল ওঠ বান্দির মেঘ, শরীর গরম হয়ে গেছে তোর, পা নড়ছে কিনা দেখ। কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই ফ্যালফেলিয়ে তাকায় মাহি। ছোট্ট মস্তিষ্কটা মনস্টারের অমন মোটা কথার ঝাঁজ ধরতে পারেনি তৎক্ষণাৎ। মনস্টার কক্ষ ছেড়ে বেরিয়ে যেতেই হতবিহ্বলতায় বিছানা থেকে ওঠার প্রয়াস চালায় সপ্তদশী। আনমনে পা নাড়াতে গিয়ে টের পেল পা নড়ছে। পায়ে অমন হুট করে সচলতা দেখে ভারী অবাক হলো সে। পা দুটো না এতক্ষণ অবশ ছিল, তাহলে হুট করে পায়ে সচলতা ফিরল কি করে? সপ্তদশী মগজ খাটায় এই পর্যায়ে। ভ্রু গুটিয়ে কিছু একটা ভাবতেই হঠাৎ কানে বাজল মনস্টারের বলে যাওয়া কথাটা, শরীর গরম হয়েছে তোর। এতক্ষণে কথাটার ভাবার্থ বুঝতে পেরে লজ্জায় রাঙা হয়ে গেল সপ্তদশীর পেল্লব মুখখানা। গাল দুটোয় রং ধরেছে পাকা টমেটোর ন্যায়। কান দুটো হুট করে অত গরম হয়ে উঠল কেন কে জানে। সপ্তদশীর লজ্জায় গাল ফুলিয়ে বসে রইল বিছানায়। নিজ কৃতকর্মে বড্ড ঘৃণা লাগছে তার। শেষে কিনা ওই বিষটাকে অমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল সে। মাহির নিজ ভাবনায় দাঁতে দাঁত চাপল। কিয়ৎক্ষণ ঠায় বসে থাকতেই পায়ে স্পর্শ পেল নরম কিছুর। মাহি হকচকিয়ে তৎক্ষণাৎ ঘাড় নুইয়ে তাকায়। অমনি দেখে তার পশমী খরগোশটা কেমন কুটকুট করছে তার পা ধরে। মুহূর্তেই মুখাব্বয়ে খানিক হাসির রেশ দেখা গেল মাহির। সে সামান্য ঝুঁকে এসে দুই হাতে তুলে নিল খরগোশটাকে। আদুরে কায়দায় খরগোশের নাকের সাথে নিজের নাক ছুঁয়ে মোটা কণ্ঠে বলল, তোমার আর আমার বড্ড মিল আছে জানো। তুমিও অসহায়, আমিও অসহায়। তোমার উপর যেমন একদল হায়না এসে আক্রমণ চালিয়েছিল, আমার উপরও যখন তখন আক্রমণ চালায় হায়নার মতো হিংস্র একজন। তবে পার্থক্য হচ্ছে তোমাকে বাঁচাতে আমি ছিলাম, কিন্তু আমাকে বাঁচাতে কেউই আসেনি। কেউ বলতে কেউ না, না পরিবার না পরিজন। অবশ্য কেউ এলে থোড়াই আমায় বাঁচাতে পারবে এই নরক থেকে, যে নরকের মালিক স্বয়ং মাফিয়া বিস্ট। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার জোগাড়। দুপুরের পর থেকে ঘন তুষারপাত হচ্ছে সেন্ট পিটার্সবার্গের আকাশে। পেন্ট হাউসের দ্য ক্রিমসন চেম্বার, বিশালাকার কক্ষটির চারপাশে সারিবদ্ধভাবে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে সশস্ত্র গার্ডস। কক্ষের একদম মাঝখানে দুই হাঁটু গেড়ে বসিয়ে রাখা এক বন্দীকে। বন্দির মুখমণ্ডল ঢেকে রাখা কালো কাপড়ে, হাত দুটো পিছমোড়া করে বাঁধা। বন্দির সারা শরীর কাঁপছে অনবরত। গলার স্বর হয়েছে মোটা। বেচারা হেঁচকি তুলতে তুলতে আওড়াচ্ছে, আমি সত্যি কিছুই করিনি, আমাকে টাকা দেওয়া হয়েছিল। অদূরে সম্মুখে থাকা সিংহাসনের ন্যায় চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে মাফিয়া মনস্টার। গায়ে তার চিরচেনা কালো রঙা ওভাররোফ, মাথায় বড়সড় গোল টুপি। সুদর্শন মুখখানা লুকিয়ে আছে টুপির ছত্রছায়ায়। ঠোঁটের কোণে গুজে রাখা জ্বলন্ত সিগার। মাঝে মধ্যে টানটুন বসাচ্ছেন যুবক। আসনের একদম পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে অ্যাডউইন। সবার মতো তার মাথা অবশ্য নুইয়ে রাখা নয়। সে দুই হাত কোমরের পিঠে বেঁধে আরামে দাঁড়িয়ে আছে। মুখটা বড় গম্ভীর তার। এদিকে রয়ে শয়ে ঠোঁটের ফাঁক থেকে সিগারটা সরিয়ে আনলেন মনস্টার। অতঃপর গম্ভীর অথচ রুট কণ্ঠে শুধালো, ট্রাক এনেছিলি কার কথায়? কাঁপছে বন্দি ট্রাক ড্রাইভার। ভয়ার্ত ঢোক গিলে কাঁদতে কাঁদতে বলে ওঠে, সত্যি বলছি মনস্টার, আমি দেখিনি সে কে। পুরোটা সময় তার মুখে একটা ভুতুড়ে মাস্ক ছিল।
আমায় সে 25,000 রুবল দিয়েছিল, তাই আমি লোভে পড়ে। বাকিটা বলার সাহস হলো না ড্রাইভার বেচারার। তার আগেই গলা ফুঁড়ে বেরিয়ে এলো কান্নার প্রবল বেগ। বেচারা মনোকষ্টে হেঁচকি তুলে কাঁদছে কেমন। খানিকক্ষণ বাদে হুট করে কেউ একজন এসে আচমকা তার মুখমণ্ডল থেকে কালো কাপড়টা সরিয়ে দিল এক টানে। ড্রাইভার ভরকায়। হকচকিয়ে সম্মুখে তাকাতেই দৃশ্যমান হলো কালোরঙা ওভাররোব পড়ুয়া পাহাড়ের ন্যায় এক বলিষ্ঠদেহী পুরুষ। ড্রাইভারের নিঃশ্বাস আটকে গেল তৎক্ষণাৎ। বেচারা ফ্যালফ্যাল করে সম্মুখে তাকিয়ে থাকতেই হুট করে এক ধারালো কিছু এসে খচ করে ঢুকে গেল তার হৃৎপিণ্ড বরাবর। এহেন ঘটনার আকস্মিকতায় হকচকানোর সময় অবধি পাননি বেচারা। এক অদ্ভুত চিনচিনে ব্যথায় রয়ে শয়ে ঘাড় নামিয়ে তাকালেন নিজ বুকে। অমনি দেখলেন ব্লেডের ন্যায় ধারালো এক ছুরি ক্রমশ ঢুকছে তার হৃৎপিণ্ডে। সম্মুখের বলিষ্ঠ পুরুষ একটু একটু করে ঠেলে দিচ্ছে তা। ড্রাইভার মুহূর্তখানেক স্থবির রইলেন। পরক্ষণেই মারাত্মক যন্ত্রণায় এক বিকট চিৎকারে ফেটে পড়লেন তিনি। মাথাটা দুই ধারে ক্রমান্বয়ে নাড়িয়ে বুলিয়ে ওড়ালেন, মরে যাচ্ছি, দয়া করুন, দয়া করুন মনস্টার। টুপির ছত্রছায়ায় লুকিয়ে থাকা মুখখানার কেমন অভিব্যক্তি ফুটেছে কে জানে, তবে পিয়ার্সিং করা ঠোঁট যুগলে কুর হাসি ফুটেছে তা স্পষ্ট। সে তৎক্ষণাৎ এক ঝটকায় ড্রাইভারের বুক থেকে ছুরিটা বের করে এনে ফের খচ করে ঢুকিয়ে দিল পুরোটা। সঙ্গে সঙ্গে লহুতে ভিজে গেল বেচারা ড্রাইভারের দেহ। শরীরটা বড্ড ক্লান্তি এবং দুর্বলতায় মুষড়ে যাচ্ছে কেমন। এদিকে ক্ষিপ্ত মনস্টার ড্রাইভারের অমন যন্ত্রণায় কুর হেসে কটমট করতে করতে আওড়ায়, আমার কাছে ভুলের একমাত্র শাস্তি মৃত্যু বাস্টার। সো ভুল যেহেতু একবার করেছিস, শাস্তি তো পেতেই হবে। বাই দ্য হেল ইন দ্য মনস্টারস ওয়ে, হ্যাপি জার্নি। এহেন নৃশংসতায় কাঁপছে সবাই। মাথা নুইয়ে রাখা সত্ত্বেও ভয়ে কাঠ সকলে। ওদিকে অ্যাডুইন কেমন নির্লিপ্ত চোখে চেয়ে আছে দেখো। যুবকের চোখে মুখে নেই তেমন উদ্যোগ, যেন এসব ঘটনা তার বহু দেখা। প্রায় মিনিট পাঁচেক ধরে এলোপাথারি ছুরির আঘাত করে লোকটার মৃত্যু নিশ্চিত করা মাত্রই থামলেন মনস্টার। তার শক্তপোক্ত হাত দুটো লহুতে কেমন মাখামাখি অবস্থা। সে সময় নিয়ে শটান হয়ে দাঁড়ালো। শরীর ঘুরিয়ে কয়েক কদম পিছিয়ে আসতেই দুজন গার্ড কেমন হন্তদন্ত পায়ে ছুটে এলেন তার নিকট। দুজনেই একই সাথে এক হাঁটু গেড়ে বসলেন মেঝেতে। মাথা নুয়ে নিজেদের হাত দুটো উঁচিয়ে ধরলেন মনস্টারের নিকট। একজনের হাতে বিশাল এক ট্রে, সেথায় গামলা ভর্তি উষ্ণ পানি আর হ্যান্ড ওয়াশ। আরেকজনের হাতে মোটা তোয়ালে। মনস্টার কঠিন মুখে হাতের রক্তাক্ত ছুরিটা আলগোছে রাখল ট্রের উপর। পরক্ষণে নিজের হাত দুটো গামলা ভর্তি আর্দ্র পানিতে ডুবিয়ে ঘষে ঘষে ধুতে লাগলেন কেমন। কাজ অব্যাহত রেখে গুরুগম্ভীর কণ্ঠে অ্যাডুইনকে জিজ্ঞেস করল, ডিল কয়টায়? শটান হলেন অ্যাডুইন। তৎক্ষণাৎ কণ্ঠে বিনীত ভাব ঢেলে আওড়াল, 8টায় মনস্টার। শুনল মনস্টার। মুখাবয়ে বিন্দুমাত্র পরিবর্তন না এনে আলতো করে মোটা তোয়ালে দিয়ে হাত দুটো মুছে নিল কোনো রকম। অতঃপর নীরব ভূমিকা পালন করে সেখান থেকে সরে এসে কদম বাড়ালো কক্ষের দরজার দিকে। গমগমে গলায় অ্যাডুইনকে আদেশ ছুড়ল, চল। হুকুম তামিল করল অ্যাডুইন। তৎক্ষণাৎ হন্তদন্ত পায়ে হাঁটা ধরল মনস্টারের পিছু পিছু। কঠিন চোয়ালে এগোচ্ছে মুগ্ধ। কানে এয়ারপড গুজে রেখে কথা বলছে কারো সাথে। ওপাশ থেকে যাই বলছে তার প্রতি উত্তরে তার কেবল হু নামক ছোট উত্তর। পেছনে সাগরেদ অ্যাডুইনও এগোচ্ছে একই সাথে। প্রশস্ত করিডোর দিয়ে ধূপধাপ পা ফেলে হাঁটছে দুজন। কিছুটা পথ এগোতেই হুট করে গরম হলেন মনস্টার। লাইনে থাকা ওপাশের ব্যক্তিকে কেমন হুঙ্কার ছুঁড়ে বলে উঠল, আটকে রাখ ওই বাস্টার্ডকে, টেল হিম হিজ ড্যাড ইজ অন দ্য ওয়ে।
এহেন ধমকে হকচকায় অ্যাডুইন। মনস্টার আবার কার উপর গরম হলো কে জানে। বেচারা কাঁচুমাচু ভাব নিয়ে কয়েক কদম দূরত্ব বজায় রেখে এগোচ্ছে এবার। পাছে না মনস্টার আবার রাগের চোটে তাকেই শ্যুট করে বসে। মনস্টার মহাশয় দাঁত কিরমির করতে করতে মাহির ঘরের পাশ কাটিয়ে যাচ্ছেন। তবে মেয়েটার ঘর থেকে ভেসে আসা এক অদ্ভুত মোহনীয় কণ্ঠে হুট করে থমকালো তার পদযুগল। আমায় ছেড়ে কোথায় যাবে তুমি, থমকায় নির্দয় মানব। মুখাবয় থেকে এতক্ষণের কঠোর ভাবটা কেমন তড়িৎ বেগে ছুটে পালালো কোথায়। সে নীরবে 2 কদম পিছিয়ে এসে দাঁড়ালো মেয়েটার কক্ষের দরজায়। স্লাইডিং দরজাটা একটুখানি ফাঁক হয়ে আছে, তা দিয়ে বোধহয় শোনাচ্ছে অমন মোহনীয় কণ্ঠ। মুগ্ধ কেমন ঠায় দাঁড়িয়ে রইল দরজার কাছে, কান খাড়া করে শুনতে লাগলো অমন সুরেলা কণ্ঠ। এদিকে মাহি কেমন খিলখিলিয়ে হাসছে তার খরগোশকে কোলে নিয়ে। পশমী আদুরে ছানার গায়ে খানিক হাত বুলিয়ে ফের বলে, আমায় ছেড়ে কোথায় যাবে তুমি, বলবে কি আর এমন করে ভালোবাসি। বুক কাঁপছে দুরু দুরু। এই প্রথম নির্দয় মনস্টারের বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটা বুঝি নৃত্য তুলতে ব্যস্ত হলো। তার কান দুটোই মিলছে অদ্ভুত স্বস্তি। সর্বাঙ্গ জুড়ে অসারতা ছেয়ে গেছে ব্যস্ত যুবকের। গুরুগম্ভীর মুখখানায় দেখা মিলেছে মুগ্ধতার রেশ। মনস্টারের গোটানো ললাটখানা শিথিল হচ্ছে ক্রমশ। দরজার বাইরে এতক্ষণ যাবৎ চুপচাপ দাঁড়িয়ে থাকা রুডমানব এবার খানিকটা আঙুল ঢোকালো দরজার ফাঁকে। পরক্ষণে নিঃশব্দে দরজাটা সামান্য খুলে যেতেই দরজার পাশে কনুই ঠেকিয়ে দাঁড়ালেন কেমন। সরু চোখে ঘরের দিকে তাকালেন পরক্ষণে। মোমবাতির নরম আলোর এক নৈসর্গিক আবহে মুদে আছে কক্ষ। অদূরে স্বচ্ছ কাচের মেঝেতে হাঁটু ভেঙে বসে আছে সপ্তদশী। 2 হাতে তুলে রেখেছে তার আদুরে সখাকে। খিলখিলিয়ে হাসছে সে। পশমী সখার গায়ে খানিকটা নাক বুলিয়ে ফের সুর তুলল কোকিলা কণ্ঠে, আমায় ছেড়ে কোথায় যাবে তুমি, বলবে কি আর এমন করে ভালোবাসি। নির্দয় মানবের বুকটা হঠাৎ মচড়ে উঠল কেমন। সে তৎক্ষণাৎ মেজাজ খিচে চেপে ধরে নিজের বুকের বাপাশ। এই বেয়াদব অঙ্গটা আজমন জ্বালাচ্ছে কেন তাকে। তার অনুমতি ছাড়া কেমন হুটহাট মোচড়াচ্ছে দেখো। তার সাধ্যিতে থাকলে সে এক্ষুনি বেয়াদব অঙ্গটাকে শরীর থেকে আলাদা করে ফেলত। তবে তা থোড়াই হয়। ওদিকে কানে গুজে রাখা এয়ারপডে অনবরত ডাকছে কেউ। এহেন কাণ্ডে মনস্টার বুঝি বিরক্ত হলেন নিজ মনোযোগে ব্যাঘাত ঘটায়। সে কেমন দাঁত খিচে চাপা স্বরে দিল এক ধমক, শাট আপ ইউ বাস্টার্ড। বলেই কান থেকে এয়ারপডটা একটানে খুলে নিয়ে অদূরে ছুঁড়ে ফেলল মনস্টার। দৃষ্টি তার ঠাঁই মেয়েটাতে নিবদ্ধ। পেছনে দাঁড়িয়ে থাকা অ্যাডুইন বেচারা ভয়ে ভয়ে ঢোক গিলছে কেমন। একবার উদ্যত হয়েছিল মনস্টারকে ডাকতে, তবে মনস্টারের এহেন ধমকে গলার কাছে সরেসেই থমকে গেল তার। সে এবার কবজি উল্টে ঘড়ি দেখল, সময় খুব বেশি নেই তো। ঘড়ির কাঁটা স্পষ্ট জানান দিচ্ছে 7টা বেজে 20 মিনিট। এই মুহূর্তে গন্তব্যস্থলের উদ্দেশ্যে না বেরুলে সময় মতো পৌঁছানো দুষ্কর। অ্যাডুইন ফাঁপা ঢোক গিলল সামান্য। সময় নিয়ে চাপা স্বরে থেমে থেমে বলল, মনস্টার, উই আর গেটিং লেট। কথাটা কি আদৌ শুনলেন মনস্টার? তার মুখাবয় দেখে তো তা বোঝার জো নেই। অ্যাডুইন খানিক দোটানায় পড়ল। সামান্য গলা খাকারি দিয়ে ফের ডাকল মনস্টারকে। মনস্টার, ডিল ফাইনাল করতে। কথাটা কেবল জিভ খসেছে, আর অমনি সম্মুখ থেকে ভেসে এলো মনস্টারের কড়া কণ্ঠধ্বনি, ক্যান্সেল ইট। ভরকায় অ্যাডুইন। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় সম্মুখে। ছেলেটার চোখে মুখে সে কি হতবাকতা। ভাবখানা ধরেছে এমন এই বুঝি আকাশ ভেঙে টপকালো সে।
নিজ কানকে বিশ্বাস করল না অ্যাডুইন। অবিশ্বাস্যে তড়িঘড়ি করে বাঁ হাতের তর্জনী ঢোকালো কানের সরু ছিদ্রে। সেথায় আঙুলখানা খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে চোখ খিচে ফের মিনমিনিয়ে আওড়ালো, কি? এবার আর প্রতিউত্তর করেনি মনস্টার। নিখাত চোখে একদৃষ্টে তাকিয়ে আছে মেয়েটার পানে। তার এখন দিন দুনিয়ার খেয়াল আছে থোড়াই। মনস্টারের এহেন ভাবসাব দেখে মুখাব্বয়ে অস্থির ছাপ ফোটালো অ্যাডুইন। খানিকক্ষণ দোনামোনা করে নতমস্তকে ফের জানালো, বাট মনস্টার, দ্য ডিল ইজ অ্যাবাউট $5,000 মিলিয়ন। কথাটা শেষ হতে না হতেই সম্মুখ থেকে ধেয়ে এলো এক হিংস্র থাবা, যার আক্রমণ গিয়ে পড়ল অ্যাডুইনের কণ্ঠায়। বেচারা অ্যাডুইন হকচকিয়েছে বেশ। নজর ঝুঁকিয়ে রাখতেই কর্ণকুহরে পৌঁছালো মনস্টারের দাঁতকির্মির কণ্ঠ, আই সেইড জাস্ট বাজ অফ দ্যাট ফাকিং ডিল, আই অ্যাম বিজি নাও। এক ঝটকায় অ্যাডুইনের কণ্ঠা ছাড়ল মুগ্ধ। ফের মনোযোগ নিবেদন করল মেয়েটাতে। ভেতরে মাহি গান গাইছে। কি মোহনীয় তার কণ্ঠ! যে কণ্ঠ চোখ বুজে শুনছে মুগ্ধ। যুবকের মুখাব্বয়ে সে কি প্রশান্তির ছাপ! ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে বিড়বিড়িয়ে আওড়াচ্ছে। এই কণ্ঠ খুব চেনা, ঠিক শ্যামপ্তি দেবীর মতো। মুগ্ধ আজ নিজ মুগ্ধতায় ডুবে আছে। মাহির সুরেলা কণ্ঠে সে খুঁজে পেয়েছে তার বহু পরিচিত মানুষটাকে। যুবক একরাশ মুগ্ধতা নিয়ে ঘরে প্রবেশ করতে উদ্যত হতেই মাহির হাসিমাখা কণ্ঠ শুনল। মেয়েটা তার খরগোশকে বলছে, আজ থেকে তুমি আমার কিউটি। বলো তোমার নাম কি? কিউটি। আর আমার নাম মাহিরা এহসান। মাহিরা এহসান নামটুকু শুনতেই যুবকের এতক্ষণের মুগ্ধতার ডোর হুট করেই ছিঁড়ে গেল কেমন। মানসপটে আচানক ভেসে উঠল অতীতের তীক্ষ্ণ স্মৃতি। সেই নববধূবেশী শবদেহ, আলতারাঙা পদযুগল। তৎক্ষণাৎ শরীর ঝাঁকিয়ে ওঠে মুগ্ধর। পা দুটো সরে এলো আগের জায়গায়। মসৃণ ললাটে রগগুলো ফুটে উঠল আচমকা। চোয়ালের পেশি টান টান হলো কেমন। চোখ দুটোই হঠাৎ জ্বলে উঠল আগুন। দাঁত কপাটির কটমট বাড়ল ক্রমশ। চোখে মুখে ছেয়ে গেল মেয়েটার প্রতি থাকা একরাশ ঘৃণা। সে নীরবে কদম পেছালো। প্রশস্ত করিডর দিয়ে ধূপধাপ পা ফেলে চিবিয়ে চিবিয়ে আওড়ালো, মাহিরা এহসান, দ্য ডটার অব দ্যাট ফাকিং রেপিস্ট অ্যান্ড মার্ডারার।